1948 সালে অবৈধভাবে ফিলিস্তিন রাষ্ট্র দখল করে ইসরায়েল রাষ্ট্র গঠন করে এরপর থেকে দেশ দুটির মধ্যে দ্বন্দ্বের শুরু। ৭৫ বছর পরেও যার কোনো সুরাহা হয়নি। এর মধ্যে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, যা অত্যন্ত লজ্জাজনক। তাই নিপীড়িত ফিলিস্তিনিরা কারো উপর ভরসা না করে নিজেরাই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনিদের হামাস সদস্যরা নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছে। সেই থেকে দুই দেশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে পর্যায়ক্রমে। 1970 সালে ফিলিস্তিনিদের মুক্তিকামী সংগঠন পিএলও ও জর্ডানের মধ্যে শুরু হয় এক রক্তক্ষয়ী যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিম দেশ জর্ডানকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছিল ইসরায়েল ও আমেরিকা। ইতিহাসে এই যুদ্ধ জর্ডানের গৃহযুদ্ধ বা ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত। অজানা শব্দমণ্ডলের আজকের পর্বে জানাবো ঠিক কী কারণে বা কেন জর্ডান ও পিএলও যুদ্ধে জড়িয়েছিল। 1948 সালে ইহুদিরা ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র গঠন করে এবং জাতিসংঘের নির্ধারিত সীমানা না মেনে ফিলিস্তিনিদের জমি সম্পদ দখল করে নিতে থাকে একের পর এক। এর ফলে পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর সাথে জর্ডানও যুক্ত হয়। জর্ডানের ইচ্ছা ছিল ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিনিকে মুক্ত করে জেরুজালেম শহরকে জর্ডানের সাথে যুক্ত করা। যুদ্ধের শেষে হয়েছিল তাই। গাজা ও পশ্চিম তীর বাদে গোটা ফিলিস্তিন ইসরায়েলি দখল করে নিলেও ফিলিস্তিনের পশ্চিম তীরের নিয়ন্ত্রণ হাতে পেয়ে জর্ডানের বাদশা বড় খুশি হয়েছিলেন। 1950 সালে আইন করে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেন জর্ডানের বাদশা আবদুল্লাহ বিন হোসেন। আপাত দৃষ্টিতে জর্ডানের বাদশার মনোভাব ভালো মনে হলেও এখানে ছিল রাজনীতির কঠিন মারপ্যাচ। কারণ ফিলিস্তিনিরা চেয়েছিল নিজেদের পৈতৃক ভূমি দখলে নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনে। এই নামমাত্র জর্ডানের নাগরিকত্ব তারা চায়নি। কিন্তু যুদ্ধ শেষে দেখা গেল ইসরায়েল শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে, আর ফিলিস্তিনিদের জায়গা হচ্ছে পার্শ্ববর্তী আরব দেশগুলোর শরণার্থী শিবিরে। এছাড়া জর্ডানের বাদশা আবদুল্লাহ বিন হোসেনই সন্দেহের চোখেই দেখত ফিলিস্তিনিরা। এর কারণ হলো আবদুল্লাহ বিন হোসেন হলো প্রথম বিশ্বযুদ্ধের উসমানী খিলাফতের বিরুদ্ধে যাওয়া মক্কার গভর্নর শরীফ বিন হোসেনের আলীর ছেলে। আবদুল্লাহ বিন হোসেন নিজেও পশ্চিমাদের অনুগত ছিলেন। সেই সাথে তার গোপন মনোবাসনা ছিল জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র গঠনের পর ফিলিস্তিনি যেটুকু অংশ বাকি থাকবে তা নিয়ে ইরাক, সিরিয়া, জর্ডানের সমন্বয়ে একটি বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। আসলে ফিলিস্তিনিদের স্বাধীনতা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। ফিলিস্তিনিরা জর্ডানের নাগরিকত্ব দেওয়া হলেও তারা খুশি ছিল না। এর ফলস্বরূপ 1951 সালে ফিলিস্তিনির এক আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন জর্ডানের বাদশা আবদুল্লাহ বিন হোসেন। এরপর ক্ষমতায় বসেন তার ছেলে দালাল। শারীরিক অসুস্থতার কারণে পরের বছরই ক্ষমতা ছাড়তে হয় তাকে। এরপর ক্ষমতায় আসেন দালালের পুত্র হোসেন। বাদশা আবদুল্লাহকে হত্যার ঘটনায় ফিলিস্তিনিদের সাথে জর্ডানের দূরত্ব আরও বেড়ে যায়। এদিকে ফিলিস্তিনিরা বেশ ভালোই বুঝতে পারছিল আরব নেতাদের আশায় বসে থেকে আর লাভ নেই, তাদের নিজেদের যুদ্ধ নিজেরাই লড়তে হবে। তাই 1956 সালের পর ফিলিস্তিনিরা বিভিন্ন প্রতিরোধ সংগঠন গড়ে তুলতে শুরু করে। আশানুরূপ ফল না পেয়ে আশাই স্বাভাবিক সংগঠন মিলে গঠন করে পিএলও। এরপর থেকে আরব দেশগুলো পিএলওকে সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দেয়। 1967 সালে শুরু হয় আরও একটি রক্তক্ষয়ী যুদ্ধ। 6 দিনের এই যুদ্ধে আরবরা আবারও পরাজিত হয়। গাজা সহ মিশরের সিনাই উপদ্বীপ, গোলান মালভূমি ও জর্ডানের পশ্চিম তীর জেরুজালেম চলে যায় ইসরায়েলের দখলে। শুরুর দিকে জর্ডানের বাদশাহ হোসেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আরবদের সাথে যদি তিনি যোগ না দিতেন তবে তার ক্ষমতা প্রশ্নবিদ্ধ হতে পারত, পদচ্যুত হতে পারতেন। তাই বাধ্য হয়ে যোগ দিয়েছিলেন যুদ্ধে, কিন্তু পরাজয়ের গ্লানি ছাড়া কিছুই জুড়েনি। এদিকে 1967 সালে যুদ্ধে হেরে সব আরব নেতারা হতাশ হয়ে পড়েন। তাই নিজেদের শেষ চেষ্টা বলতে পিএলওকে সর্বাত্মক অস্ত্র দিয়ে সহায়তা শুরু করেন। 1968 সালে মার্চ মাসে পিএলও এর একটি হামলায় জবাবে ইসরায়েল বাহিনী জর্ডানের সীমান্ত শহর কারামাতে প্রবেশ করে। প্রথম দিকে জর্ডান খুশি হয়েছিল, ভেবেছিল পিএলওর ঝামেলা এবার মিটে যাবে। কিন্তু দেখা গেল বিশাল সেনাবহর ও ভারী সব অস্ত্র নিয়ে কারামাতে এসেছে। তখন টনক নড়ে জর্ডানের, কারণ কারামাতে পিএলওর পরাজিত হলে ইসরায়েলি বাহিনী জর্ডানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হতে পারে। তাই দেরি না করে পিএলওর যোগ দেয় জর্ডানের সেনাবাহিনী। সম্মিলিত প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী পরাজয় মেনে নিয়ে পিছু হটতে বাধ্য হয়। কারামাত যুদ্ধ জয়ের পর পিএলও প্রধান ইয়াসির আরাফাত
এর জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করে। বাদশাহ হুসেন এবার পিএলওকে বিরোধী শক্তি হিসেবে ভাবতে শুরু করে, কিন্তু হুসেনের আসলে কিছু করার ক্ষমতা ছিল না। সেনাবাহিনীও এতটা শক্তিশালী ছিল না যে রাতারাতি পিএলওকে জর্ডান থেকে বের করে দেবে। কারামাত যুদ্ধ জয়ের পর পিএলওর আত্মবিশ্বাসও বেড়ে গিয়েছিল। একদিকে জনসমর্থন, অন্যদিকে জর্ডানের সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিরা, সব মিলিয়ে পিএলও হয়ে ওঠে জর্ডানের অঘোষিত সরকার। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে নিজেদের মতো করে সব কিছু পরিচালনা করতে শুরু করে পিএলও। এমনকি কোনো কোনো জায়গায় সরকারের বদলে ট্যাক্স উত্তোলন শুরু করে পিএলও। সত্যি বলতে গেলে পিএলও হয়ে উঠেছিল জর্ডানের সরকারটিও শক্তিশালী। শুধু বাকি ছিল বাদশাহ হুসেনকে ক্ষমতাচ্যুত করে ইয়াসিন আরাফাতকে ক্ষমতায় বসানো। যদিও ইয়াসিন আরাফাত প্রকাশ্যে কখনোই এতটা বাড়াবাড়ি করেননি। এরই মধ্যে একবার বাদশাহ হুসেনকে গুলি করে হত্যার চেষ্টাও করা হয়েছে। তারপরও হুসেন পিএলও দলগুলোর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেননি। তবে এর জের ধরেই জর্ডান সেনাবাহিনীর সাথে ছোটোখাটো বেশ কিছু সংঘর্ষ বাধে ফিলিস্তিনি গেরিলা দলগুলোর। 1970 সালে 1 সেপ্টেম্বর বাদশাহ হুসেনের গাড়ি বহরে ফের হামলা চালানো হয়। দুইবার একই কাজ করার পর বাদশাহ হুসেন সুযোগের অপেক্ষায় ছিলেন, কেননা তাকে হত্যার অভিযোগে যদি পিএলওর উপর পাল্টা হামলা চালানো হতো তাহলে আরব বিশ্ব কিছুতেই মেনে নিত না। কারণ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই সংগ্রামের জন্য পিএলওকে ভীষণ প্রয়োজন ছিল সবারই। অবশেষে 1970 সালে 6 সেপ্টেম্বর ঘটে যায় এক বিশেষ ঘটনা, যা বাদশাহ হুসেনের কাছে পিএলওকে দমনের যে সুযোগ এনে দেয়। পিএলওর বামপন্থী উপদলের একজন ওয়াহিদ হাদ্দাদের পরিকল্পনায় কয়েকজন মিলে 3টি বিমান হাইজ্যাক করে, যেগুলোকে নিয়ে আসা হয় জর্ডানের একটি পরিত্যক্ত বিমানবন্দরে। পুরো বিশ্ব হতবাক হয়ে যায় এমন ঘটনায়। হাইজ্যাকাররা মুক্তিপণ হিসেবে ইসরায়েলের কারাগারে সমস্ত ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেওয়ার দাবি জানায়। এদিকে আন্তর্জাতিক চাপের মুখে রক্ষার জন্য জর্ডান সেনাবাহিনী ঘেরাও করে এয়ারপোর্ট। আত্মসমর্পণ করতে বলা হয় ওয়াহিদ হাদ্দাদকে, কিন্তু হাদ্দাদ এতে রাজি হয়নি। সন্ত্রাসীদেরকে বের করে দিয়ে প্লেনগুলোকে বোমা মেরে উড়িয়ে দেয় ওয়াহিদ হাদ্দাদ। এরপর বাদশাহ হুসেন দেশে জরুরি অবস্থা জারি করেন। 16 সেপ্টেম্বর জারি করেন সামরিক আইন। শুরু হয় পিএলওর গেরিলা সংগঠনের উপর ঝটিকা আক্রমণ। জর্ডানের ইচ্ছে করলেই শুধু হাইজ্যাকারদের ধরতে পারতেন, কিন্তু তা না করে বাদশাহ হুসেন অনুমতি দিলেন যেন জর্ডান থেকে পিএলওর নাম নিশানা মুছে দেওয়া হয়। তিনি আসলে এতদিন সুযোগের অপেক্ষায় ছিলেন। এদিকে আক্রমণের জবাবে প্রতিরোধ করার চেষ্টা করছিল পিএলও, কিন্তু তা সম্ভব হচ্ছিল না। তখন পিএলওকে সহায়তা করতে সেনাবহর ও ট্যাঙ্ক, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে সিরিয়া। বাদশাহ হুসেন দেখলেন যে একবার সিরিয়া এসে গেলে আর রক্ষা নেই, তাই এবার ইসরায়েল ও আমেরিকার কাছে সাহায্য চেয়ে বসল জর্ডান। ইসরায়েলের প্রধান শত্রু ছিল পিএলও, তাই এখানে শত্রু আমার বন্ধু আমার এই নীতি মেনে জর্ডানের পক্ষে এগিয়ে আসে ইসরায়েল। আমেরিকাও তাদের 6ষ্ঠ নৌবহর পাঠায় জর্ডানের সহায়তায়। ইসরায়েলি বিমান বাহিনীর সহায়তায় সিরিয়া থেকে আগত বাহিনীকে পথেই রুখে দেয় জর্ডান বিমান বাহিনী। সব মিলিয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়ে পিএলও। জর্ডানের ভেতরে থাকা পিএলওর সবগুলো কাঠি গুড়িয়ে দেওয়া হয় জর্ডান সেনাবাহিনী। সেই সাথে শরণার্থী শিবিরগুলোতেও চালানো হয় হামলা, ফলে মারা যায় অনেক বেসামরিক ফিলিস্তিনি। আমেরিকা, ইসরায়েল জর্ডানকে সহায়তা করলেও আরব বিশ্ব সমালোচনার ঝড় বয়ে যায় বাদশাহ হুসেনের বিরুদ্ধে। এমনকি জর্ডান সেনাবাহিনী থেকে অনেক সেনা অফিসারও পদত্যাগ করতে শুরু করে। বাদশাহ হুসেনও বেশ ভালোই চাপের মুখে পড়েন, ফলে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়। 1970 সালে 27 সেপ্টেম্বর মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের সহায়তায় এই যুদ্ধবন্ধের চুক্তি স্বাক্ষরিত হয় বাদশাহ হুসেন এবং ইয়াসিন আরাফাতের মধ্যে। সেপ্টেম্বরের এই যুদ্ধ ইতিহাসে ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত। এই যুদ্ধে প্রায় 25,000 ফিলিস্তিনি এবং 500-এরও বেশি জর্ডান সেনা প্রাণ হারায়। ব্ল্যাক সেপ্টেম্বরের পর থেকেই মূলত জর্ডান ছাড়তে বাধ্য হয় পিএলও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।